আজ আমরা আলোচনা করব যে হাইব্রিড সবজি বা উচ্চ ফলনশীল সবজি, বিশেষ করে আমার লঙ্কা, বেগুন এবং টমেটোর তাদের চাষ পদ্ধতি, তাদের সারের মাত্রা, তাদের দু একটা রোগ পোকার সমস্যা এবং তাদের ফলন কেমন, এগুলো নিয়ে আলোকপাত করব। তো প্রথমেই আমরা জানি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তর, অর্থাৎ যদি গুণগত মান ভালো হয় তাহলে সেই বীজ অনুযায়ী কিন্তু ফলনটাও বাড়ে। তো যার জন্য যেই সমস্ত ফসলগুলো যেগুলো আমরা বিশেষ করে টমেটো, বেগুন এবং লঙ্কা, এদের উন্নত জাত যেগুলো রয়েছে সেই জাতগুলো সম্বন্ধে কিন্তু আমরা একটু আলোকপাত করব। যেমন টমেটোর ক্ষেত্রে উন্নত প্রধান নাবি জাত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার পুষা রুবি, পুষা গৌরব, পাঞ্জাব কেশরী, কৃষ্ণনগর সিলেকশন, গোল্ডেন কুইন, রমা, মার্গলেগুলো রয়েছে। আর জলদি জাতগুলো রয়েছে পুষা রুবি, পুষা আর্লি ডোয়াপ, তারপরে রয়েছে মানে বেস্ট অফ অল ইত্যাদি। এখন এদের যে টমেটো যে হাইব্রিড জাতগুলো রয়েছে, জলদি যে রজনী, রশ্মি, সদাবাহার রয়েছে। আর প্রধান এবং নাবি যে জাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা পাচ্ছি অবিনাশ টু, নবীন, জগৎ, সোমা, গৌরব, এক্সপ্লোরার, তারপরে রয়েছে রকি, রত্না, তারপরে আরও রয়েছে প্রীতি, সোনালী, গুলমোহর, আমরুত 101, এই জাতীয় জাতগুলো রয়েছে। অনুরূপভাবে আমরা যদি বেগুনের ক্ষেত্রে দেখি, বেগুনের ক্ষেত্রে কিন্তু গ্রীষ্মকালীন যে উন্নত জাত আছে পুষা ক্রান্তি, বর্ষাকালীন জাতগুলো রয়েছে পুষা ক্রান্তি, রাজপুর সিলেকশন, রাজকৃষ্ণ, পুষা পার্পল লং, পুষা পার্পল ক্লাস্টার, কাবেরী, ললিতা, এগুলো। আবার এদের যে শীতকালীন জাত এগুলো রয়েছে মুক্তকেশী, পুষা ভৈরব, এগুলো রয়েছে। আর যেটা সারা বছর হয়, যার জন্য হাইব্রিড যে জাতগুলো বেগুনে রয়েছে সেগুলো হচ্ছে আপনার কোনগুলো না, সেগুলো হচ্ছে সুচিত্রা, সৌরভ, সুপ্রিয়া, কুশল, কপিল, অর্ক, নবনীত, রোহিণী, কীর্তি, রজনী, এগুলোর। লঙ্কার ক্ষেত্রে আমরা যেগুলো পাই যে উন্নত জাতের মধ্যে আমরা পাচ্ছি সূর্যমুখী, পাটনায়, NP46A, বুলেট, পুষা জ্বালা, পুষা রেড, এগুলো রয়েছে। আর হাইব্রিড লঙ্কার যে সবজিগুলো রয়েছে তাতে হচ্ছে সূর্য, তেজস্বিনী, জ্বলন, অ্যাটম, আপনার রুদ্রাণী, তারপরে হচ্ছে পাঞ্জাব কিং, পিকল, আপনার অর্ক 6, কিরণ, এই জাতীয় জায়গাগুলো রয়েছে। আচ্ছা, এই সবজিগুলো আমরা যে সমস্ত সবজি পেলাম আর কি, এই তিনটে, এদের সময়টা কখন? বিশেষ করে টমেটোটা আবার জলদি যদি আষাঢ় থেকে শ্রাবণের মধ্যে লাগাতে হবে। প্রধান ফসল ভাদ্র থেকে আশ্বিন মাসে। আর যদি নাবি হয় তাহলে কার্তিক থেকে পৌষের মধ্যে বোনা হয়। আর কিন্তু যদি হাইব্রিড লাগানো যায় সারা বছর কিন্তু আমরা লাগাতে পারবো। অনুরূপভাবে আমরা যদি বেগুনের ক্ষেত্রে উন্নত জাতগুলো কিন্তু ওই একই টমেটোর মতো কিন্তু সারা বছর লাগাতে পারি। লঙ্কার ক্ষেত্রে কার্তিক পৌষ এবং পৌষ জ্যৈষ্ঠ এই সময়ে লাগানো যায়। এবার আসছি যে এদের আমরা বীজের হার কত হতে পারে। বলছে টমেটোর ক্ষেত্রে 3 থেকে 3.5 গ্রাম কাঠা যেহেতু উন্নত জাতগুলো, আর যেগুলো হাইব্রিড জাত সেগুলো হচ্ছে 1 গ্রাম পার কাঠা। আমরা যদি বেগুনের ক্ষেত্রে দেখি, বেগুনের ক্ষেত্রেও কিন্তু ওই প্রায় 3 থেকে 3.5 গ্রাম হচ্ছে উন্নত জাত, আর 1.5 গ্রাম হচ্ছে পার কাঠা হচ্ছে আপনার হাইব্রিড জাত। আর লঙ্কার ক্ষেত্রে হচ্ছে মোটামুটি 10 থেকে 12 গ্রাম পার কাঠা উন্নত জাত, আর 1 থেকে 1.5 গ্রাম পার কাঠা হচ্ছে আপনার বীজের হার, হাইব্রিড জাতীয় যে সবজির হার। এখন রোপণের দূরত্ব যদি আমরা দেখি তাহলে বিশেষ করে উন্নত জলি জাতগুলো টমেটোর ক্ষেত্রে 2 ফুট বাই 1.5 ফুট, আর প্রধান নাবি যেগুলো সেগুলোকে আপনার আসবে ওই মোটামুটি 2.5 ফুট বাই 2.5 ফুট। অন্যভাবে আমরা যদি বেগুনটা দেখি, বেগুনের ক্ষেত্রেও কিন্তু 2 ফুট বাই 2 ফুট উন্নত জাত, 2.5 ফুট বাই 2 ফুট হচ্ছে আপনার ওই যেগুলো হাইব্রিড জাত। আর লঙ্কার ক্ষেত্রে যেটা হচ্ছে রোপণের দূরত্ব 1.5 ফুট বাই 1.5 ফুট উন্নত জাতগুলো, আর যেটা হাইব্রিড সেটা হচ্ছে 2 ফুট বাই 1.5 ফুট। এভাবে কিন্তু আমরা লাগাতে পারি। একর প্রতি যদি আমরা সারের মাত্রাটা দেখি তাহলে বিশেষ করে আপনার উন্নত জাতের জন্য টমেটো ক্ষেত্রে 20 কেজি নাইট্রোজেন, 20 কেজি ফসফরাস মূল সার হিসেবে এবং 20 কেজি পটাশ দিতে হয়, এবং চাপান সার হিসেবে 10 কেজি নাইট্রোজেন রোয়ার 21 দিনের মাথায়, এবং বাকি 10 কেজি নাইট্রোজেন রোয়ার 42 দিনের মাথায় কিন্তু দিতে হয় মূল সার হিসেবে, বিশেষ করে টমেটোর ক্ষেত্রে। আর যেটা হচ্ছে বেগুনের ক্ষেত্রে আমরা কী করি না, বেগুনের ক্ষেত্রে বলছি একর প্রতি 16 কেজি নাইট্রোজেন, 16 কেজি ফসফেট, 16 কেজি পটাশ দিতে হয় মূল সার হিসেবে, আর চাপান হিসেবে 8 কেজি করে দুবারে নাইট্রোজেন এবং পটাশ 21 দিনে 42 দিনে দিতে হয়। লঙ্কার ক্ষেত্রে আমরা কী করছি, একর প্রতি 16 কেজি নাইট্রোজেন, 20 কেজি ফসফেট এবং 24 কেজি পটাশ দিতে হয়, এবং চাপান সার হিসেবে 8 কেজি করে নাইট্রোজেন 30 দিনের মাথায় এবং 60 দিনের মাথায় কিন্তু দিতে হয়। এরপর আমরা যদি দেখি যে এই যে কম্বিনেশনগুলো, এই যে মূল সার বা চাপান সার আমরা দিলাম তাদের কম্বিনেশনগুলো যদি আমরা দেখে নিই তাহলে বলছে যে বিশেষ করে টমেটোর ক্ষেত্রে আমরা দেখেছি
যে এদের যে কম্বিনেশন, তাতে বলছে আপনার ওই 730 কাঠা প্রতি যদি আমরা হিসাব করি মূল সারের 730 গ্রাম ইউরিয়া বা 1660 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, হ্যাঁ, তারপর হচ্ছে 2020-80 গ্রাম হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এবং 550 গ্রাম ইউরিয়াটা পড়া যেতে পারে। অথবা 730 গ্রাম ডিএপি পার কাঠায়, 440 গ্রাম ইউরিয়া এবং 550 গ্রাম ইউরিয়াটা পটাশ। অথবা আমরা দিতে পারি 4 কেজি মতো এনপিকে 8-8-8 বা 2.2 কেজি এনপিকে 15-15-15, বা হচ্ছে 1.96 কেজি এনপিকে 17-17 দিতে পারি। অথবা আমরা 1 কেজি 250 এনপিকে 10-26-26 এবং 450 গ্রাম ইউরিয়া কিন্তু আমরা এই মূল সার হিসেবে কাঠাপতি দিতে পারি। টমেটোর ক্ষেত্রে 21 দিন এবং 42 দিনের মাথায় আমরা কাঠাপতি যে চাপানটা দেব তাতে 365 গ্রাম ইউরিয়া বা 665 গ্রাম ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট অথবা 830 গ্রাম অ্যামোনিয়াম সালফেট দিতে পারি। আবার হাইব্রিড টমেটোর জন্য কিন্তু এই ডোজটা অনেক বেশি হবে। সেক্ষেত্রে একর প্রতি 36 কেজি হারে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ দিতে হবে এবং মূল সার হিসেবে, এবং 21 দিন এবং 42 দিনের মাথায় আপনার ওই 36 কেজি হারেই বাকি যে এটা প্রয়োগ করতে হবে। এই জন্য কাঠাপতি যে সার লাগবে তাতে কি, যে ইউরিয়া লাগবে 1 কেজি 320 গ্রাম, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট দিলে আর 2 কেজি 400, আর যদি আপনি অ্যামোনিয়াম সালফেট দিই 3 কেজি মতো লাগবে, তার সঙ্গে 3 কেজি 750 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং 1 কেজি মিউরেট অফ পটাশ লাগবে। আমরা যদি 10-26 দিতে 2.3 কেজি 10-26-26 এবং 810 গ্রাম ইউরিয়া দিতে হবে। এবং চারা রোপণের আপনার 21 দিন এবং 42 দিনের মধ্যে দুবার চাপান দিতে হবে। কাঠাপতি 1200 গ্রাম করে আপনার ক্যান অথবা 660 গ্রাম ইউরিয়া বা 1500 গ্রাম অ্যামোনিয়াম সালফেট দিতে হবে। এবার যদি আমরা বেগুনের ক্ষেত্রেও দেখি, অনুরূপভাবেও কিন্তু একই প্রায় টমেটো এবং বেগুনের যে সারের পরিমাণটা প্রায় এক সেম। শুধু লঙ্কার ক্ষেত্রে সারের যে একর প্রতি মূল সার আমরা বলেছিলাম, যে কাঠাপতি যদি বলি তাহলে কাঠাপতি হচ্ছে 580 গ্রাম ইউরিয়া অথবা 100 গ্রাম ক্যান অথবা 1330 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, আর 2080 গ্রাম হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এবং হচ্ছে আপনার 80 গ্রাম ইউরিয়া দিতে পারি। অথবা 1280 গ্রাম এনপিকে 10-80 গ্রাম ইউরিয়া দেওয়া যেতে পারে। এখন রোয়ার 30 দিন 60 দিন পর চাপান দিতে হবে। তার জন্য লঙ্কার ক্ষেত্রে কাঠাপতি 250 গ্রাম ইউরিয়া, 500 গ্রাম ক্যান, 660 গ্রাম অ্যামোনিয়াম সালফেট দেওয়া যেতে পারে। আমরা যদি ফলন দেখি তাহলে কাঠাপতি আমরা লঙ্কা পাবো 50 থেকে 60 কেজি কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কা হচ্ছে 5 থেকে 10 কেজি। অনুরূপভাবে আমরা যদি বেগুনের ক্ষেত্রে দেখি, বেগুনের ক্ষেত্রে বলছে উন্নত জাতের হচ্ছে 1 থেকে 2 কুইন্টাল পার কাঠা, আর হাইব্রিড 2 থেকে 2.5 কুইন্টাল পার কাঠা কিন্তু ফলন দেয়। আমরা যদি টমেটোর ক্ষেত্রে দেখি তাহলে টমেটোর ক্ষেত্রে উন্নত জাতগুলো থাকে 1 থেকে 1.5 কুইন্টাল পার কাঠা, আর প্রধান নাবি জাত থেকে 1.5 থেকে 2 কুইন্টাল, এবং হাইব্রিডগুলো দেয় 4 থেকে 6 কুইন্টাল। এবার যে সবজির যে পোকাগুলো আসে, কিছু চষি পোকা, কিছু ফল ছিদ্রকারী পোকা থাকে, তো সেগুলো সুসংহত নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে করতে হবে। শোষক পোকার ক্ষেত্রে আমরা সর্বাঙ্গবাহী কীটনাশক ইমিডাক্লোরপিড, তারপর হচ্ছে কার্বোসালফান, মার্শাল এগুলো দেবো। আর যেগুলো কামড়ে খায়, চিবিয়ে খায়, ফেম দিতে পারি আমরা, থাইমিথোক্সাম 1 তারিখ দিতে পারি, এগুলো দেওয়া যায়। আর যেগুলো এদের ক্ষেত্রে আর কিছু রোগ আসে, আপনার ফল পচা বা গিবা পচা রোগগুলো আসে, যার জন্য বিশোধন করতে হবে আপনার ট্রাইকোডার্মা দিয়ে অথবা ব্লাইটক্স দিয়ে অথবা আপনার মেটালাক্সিল ম্যাঙ্কোজেব মিশ্রণ দিয়ে 1.5 থেকে 2 গ্রাম করে, ট্রাইকোডার্মা 5 গ্রাম করে। আর মূল জমিতে যদি রোগ আসে, অ্যানথ্রাকনোজ বা ফল পচা, তাহলে সেক্ষেত্রে ক্লোরোথলিন বা কবচ 1.5 গ্রাম করে মিশিয়ে প্রয়োগ করতে হবে। আমার এই কৃষকের সেবা ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা আরও অনেক লাইক শেয়ার করুন, অনেক সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা আমাদের সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় আমরা চাষিদের যে সমস্যা চাষবাস সংক্রান্ত সেগুলো অ্যাড্রেস করতে পারি এবং উপযুক্ত সমাধানের আশ্বাস দিতে পারি। ধন্যবাদ।